অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন বলছেন, অভ্যুত্থানের চেতনার সঙ্গে মব সংস্কৃতির চেতনা যায় না, এইটা তাদের বোঝা উচিত। অভ্যুত্থানের চেতনা অনেক ভারী কথা। আমরা ৭১-এর চেতনা নিয়ে অনেক কথা শুনেছি। অভ্যুত্থানের চেতনার প্রতিফলন আমরা ১০ মাসে কি দেখলাম? তিনটা জায়গায় আমরা দেখেছি। একটা জায়গায় আমরা দেখেছি যে আমাদের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল এবং তারা এই কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক, অনেক কিছু হোক, তারপর তারা চুপ করে আছে। তারা মনে করছে যে ঠিক আছে, একটা সরকার গিয়েছে আর একটা সরকার এসেছে, দেখি না কি করে। তো মানুষ অন্তত একটুকু সহ্য করতে শিখেছে। আগে কিন্তু এটা কিন্তু দলীয় সরকার আসলে পরের দিনই রাস্তায় মিছিল নেমে যেত। একটা জিনিস মানুষ একটু ধৈর্য নিয়েছে, কিন্তু ধৈর্য বেশি দিন থাকবে না, এটা হলো এক। ২ নম্বর হচ্ছে, যদি এরকম মনে হয় যে রাজনীতি এবং দুর্নীতি হাত ধরাধরি করে চলেছে, আমরাও যেহেতু এখন রাজনীতি করার একটা সুযোগ পেয়েছি, ফলে আমরাও দুর্নীতি করার অবাধ সুযোগ পাবো এবং তার প্রতিফলনে কিছু আমরা দেখছি। সবচেয়ে প্রথম বিষয় যেটা প্রথম ধাক্কা লেগেছে মানুষের কাছে, একটা দল নতুন গঠিত হতে না হতেই কোটি টাকা খরচ করে সে ইফতার পার্টি করতে পারে। একটা দল, সেই দলটা গঠিত হওয়ার আগেই তাদের নেতাদের কাছে গাড়ি নিয়ে অনেকে উপস্থিত হতে পারে। তাহলে কেন গাড়ি নিয়ে উপস্থিত হয়? তাহলে যারা গাড়ি নিয়ে উপস্থিত হয় তারা ভবিষ্যতে তাদের কাছ থেকে কি প্রত্যাশা করে, আর জনগণ তাদের কাছে কি প্রত্যাশা করে? তো এইটাও কিন্তু অভ্যুত্থানের পর একটা আমরা দেখলাম ঘটনা। আর একটা যে ঘটনাটা মানে একদম ঘটেই যাচ্ছে, সেটা হলো ওই যে কোনো যুক্তি, যে কোনো প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা যে মবের সংস্কৃতি তৈরি করা হয়েছে, এটা কিন্তু একটা বলবো যে আতঙ্কের বিস্তার ঘটিয়ে যুক্তির পথটাকে বন্ধ করে দেওয়া। আপনি যে ৩টা উদাহরণ দিলেন তার মধ্যে ২টোই নেতিবাচক। প্রথমটাই শুধু ইতিবাচক, যে মানুষ ধৈর্য ধরেছে ভালো কিছুর জন্য। এখন অভ্যুত্থান পরবর্তী যত মবের ঘটনা ঘটেছে, একটা সময় আমরা দেখেছি, এগুলো তো প্রকাশ্যেই হয়েছে, যে অভ্যুত্থান সংশ্লিষ্ট মানুষগুলো এই কাজ করেছে বা নানান ব্যানারে নানান সংগঠনের নামে। আমরা অনেকভাবে এনসিপি নতুন দলকে অভিযুক্ত করি, তাদের সংশ্লেষ প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে বা ব্যানারে না হলেও সাধারণ মানুষের কাতারে অনেক ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই যে আদালতে অনেক মবের ঘটনা আমরা দেখেছি, এর বাইরে বিভিন্ন জায়গার কথা বললাম, সেখানে বড় দলের সংশ্লিষ্টতাও আছে। সবশেষ ঘটনা তো বিএনপি সংশ্লিষ্ট। আদালতে যেসব মবের ঘটনা ঘটে, আসামির উপর হামলা করা হয়, বিচারকদের হুমকি দামকি দেওয়া হয়, সেখানে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা একাকার হয়ে এই কাজগুলো করছে। দুটা জিনিস আপনি এই জন্য খেয়াল রাখবেন। অভ্যুত্থান হচ্ছে যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যে বিচ্ছিন্ন মানুষদের একটা সম্মিলিত প্রয়াস। সুনির্দিষ্ট লক্ষ্য কি ছিল? যে আগে সরকারের পতন হবে, কিন্তু বিচ্ছিন্ন মানুষদের একটা সম্মিলিত প্রয়াস, ফলে সেখানে খুব বেশি শৃঙ্খলা থাকে না। যে কারণে অতীতের যে কোনো অভ্যুত্থানের পরে দেখেছেন যে খুব দ্রুত একটা নির্বাচনের দিকে চলে গেছে। কারণ অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। দেশটাকে যদি একটা আইনের নিয়ে আসতে হয়, একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে আসতে হয়, একটা নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্বটা হস্তান্তর করা। নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে এসব কুফল পাচ্ছি। এইবার যখন নির্বাচনটা বিলম্বিত করা হচ্ছে, তখন দুইটা প্রবণতা আসছে। যে অভ্যুত্থানের পরে যারা, তারা মনে করলেন যে এই সময়টা বোধহয় তাদের নানা ধরনের সুবিধা অর্জন করার সময়। আর জনগণ তখন মনে করলো যে যারা ক্ষমতায় আছে তারাও তাদের ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চায়। আর সবচেয়ে বড় যে জিনিস, দায়িত্বের যে দুটো জায়গা, একটা পুলিশ এবং প্রশাসন, তারা মনে করলেন এটা তো অন্তর্বর্তীকালীন সরকার কয়দিন আছে, এর তো কোনো ঠিক নাই, ফলে তাদের কমান্ড শুনতে হবে, এমন কোনো কথা আছে। ফলে এই যে প্রশাসনেও যে একটা নৈরাজ্য বা ঢিলেমি এটা তৈরি হয়েছে, এটাও কিন্তু একটু অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। শেষ যে কথাটা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি আছে মানুষ জানে না, কিন্তু সেটা তো তারা দেখবে তার ক্রিয়ার মধ্য দিয়ে। এবার বাজেটটাও দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে যে শ্রমিক এবং কৃষকের স্বার্থ নাই, তার কিন্তু প্রতিফলন ঘটেছে সেখানে।